কলকাতা পুলিশ ম্যাথ প্র্যাকটিস সেটের আজকের হচ্ছে 17 নম্বর পার্ট। তো এই 17 নম্বর সেটটাতে কি কি টাইপের অঙ্ক পড়ছে সেগুলো দেখে নিয়ে তোমাদের কিন্তু অন্য প্র্যাকটিস সেট বার করতে হবে, সেখান থেকে নিজে থেকে কিন্তু অঙ্ক করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে যে এটা শুধুমাত্র যে কনস্টেবলের পরীক্ষার জন্য কিন্তু নয়, যে লেভেলের অঙ্ক সেগুলো কিন্তু পুরো ডব্লিউবিসিএস বলো, এসএসসি, সিজিএল বলো, সেই লেভেল পর্যন্ত কিন্তু কভার হয়ে যাবে। যারা আদার পরীক্ষাও দেবে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। সেই রকম তো নয় শুধু শুধু কনস্টেবলেরই জন্য এটা পরীক্ষা সেট করা, তা নয়। তো চলো আরেকটা যাওয়ার আগে প্রথম কথা বলে দিই, এটা হচ্ছে কি আমার টেলিগ্রামের যে চ্যানেল আছে সেখানেই যে অঙ্কগুলো দেওয়া হয় সেটাই সলিউশন করে দেওয়া হয়। আদারওয়াইজ যারা পারছে না অন্য অঙ্ক সেগুলোও কিন্তু গ্রুপে দিয়ে দিতে পারো, আমি সলভ করে দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে চলো ফার্স্ট কোশ্চেন। এই অঙ্কটা এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিয়ে তুমি ধরতে পারো, রেশিও দিয়ে করতে পারো, কিন্তু আমরা ওই রকম ভাবে করব না। আজকে কিছু অঙ্ক করব এবং পরীক্ষার হলেও তাই 30% অঙ্ক যেগুলো অপশন টেস্ট করা যায়। তো এইরকম আমরা অপশন দিয়ে কিভাবে অঙ্ক করব, দেখো যে এখানে বলেছে পুত্রের বর্তমান বয়স পিতার বয়সের চতুর্থাংশ, মানে 1/4 আর কি 20 বছর পর তাহলে দ্বিগুণ হবে। 5 বছর পরে পিতার বয়স কত হবে? তাহলে 5 বছর পরে যে এই যে দেওয়া আছে, এইটা কিসের অপশন দেওয়া আছে বলতো? ভবিষ্যতের অপশন দেওয়া আছে, হ্যাঁ কিনা? ভবিষ্যতে কি অপশন হবে 5 বছর পর সেটারই অপশন দেওয়া আছে। তাহলে আমি যদি বর্তমানে ফিরে আসতে চাই, বর্তমানে কি হবে বলতো? তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা থেকে কি করবো? 5 বিয়োগ দেবো। তাহলে 5 বিয়োগ দিলে এখানে 35, এখানে হচ্ছে কি 30, এখানে হচ্ছে কত না 45, এখানে হচ্ছে সরি এটা 40, এটা হলো 45। এবার প্রশ্ন হচ্ছে মুখে মুখে কিভাবে করব? এটার জন্য তো আর অঙ্ক করার দরকার পড়ে না, আমি বোঝানোর জন্য করছি। তাহলে বর্তমান যদি এটা হয় তাহলে পুত্রের বয়স কত হবে বলতো? এটা হলো পিতার ছিল, পুত্রের তাহলে বয়স হবে কত? যে 1/4, মানে 1/4 তার মানে ইন্টু 1/4। এটা করলে দেখো পয়েন্টে আসে, তাহলে বয়স কোনোদিন পয়েন্টে হয় না, তার মানে এই অপশনটা হবে না। 2 নম্বর অপশন হচ্ছে কি দেওয়া আছে যে 30 বছর, এটাও দেখো 4 দিয়ে ভাগ করলে কি আসবে? পয়েন্টে আসবে, বয়স কোনোদিন পয়েন্টে হয় না। এখান থেকে একটা অপশন আছে 4 করলে কত হয়? 10 বছর, এখান থেকেও হচ্ছে না। কিন্তু এখন হয়তো তোমরা বলবে স্যার আপনি তো এরকম ভাবে কোশ্চেন অপশন সেট করেছেন বলে, ঠিক আছে তো ধরে নিচ্ছি এখানে 50-এর জায়গায় কত আছে বলো তো? ধরে নিচ্ছি 53 বছর বয়স আছে, তাহলে এখান থেকে 5 বছর বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 5 বছর বাদ দিয়ে দিলে 48, তাহলে হয়ে গেল পিতার বর্তমান বয়স 48, তাহলে তাকে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? পুত্রের বয়স তাহলে 12 বছর। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি সবগুলোই 4 দিয়ে ভাগ যায়, এই কনসেপ্ট গুলো কিন্তু কাজে লাগতে হবে। তারপরে কি বলছে? 20 বছর পর, তাহলে 20 বছর পর তুমি আমাকে বলো কি আসবে? 20 বছর পরে আমাকে পিতা বলো আর পুত্র বলো। 20 বছর পর তাহলে 35, এই দুটো অপশন তো বাদই চলেই গেছে, তাহলে এই দুটো অপশন আমি আর আলোচনা করছি না, মুখে মুখে জাস্ট আলোচনা করার মতোই করছি আর কি। যে পুত্রের বয়স পিতার বয়স 20 বছর পর কত হবে বলো তো? 20 বছর পরে 60 হবে। আর পুত্রের বয়স কত হবে? 10 এর সাথে 20 যোগ করলে কত হবে? না 30 বছর। হ্যাঁ কি না বলে? এটা হয়ে গেল। এবারে 48 এর সাথে তুমি কি করলে? 20 বছর যোগ করলে, 20 বছর যোগ করলে 68, আর 12 বছরের সাথে আবার 20 বছর যোগ করলে মুখে মুখেই কিন্তু তাহলে হয়ে যাচ্ছে কত? না 32 বছর। এরপরে বলেছে 20 বছর করার পরে পুত্রের বয়সে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে 2:1, তাহলে এইটাকে তুমি রেশিও করলে দেখো কাটাকুটি করলে 2:1 হবে। তার মানে কি হলো? দেখ পিতার বয়স দ্বিগুণ, কিন্তু এইটা কাটাকুটি করলে কি 2:1 হচ্ছে? 2:1 হচ্ছে না, তার মানে অপশন নাম্বার এটা হলো অ্যান্সার। তাই এইভাবে কিন্তু ধরো তুমি এক্স ওয়াই দিয়ে করছো বা বুঝতে পারছো না, তখন কিন্তু অপশন টেস্টে যেতেই হবে, কারণ কোশ্চেন ছেড়ে আসার থেকে একটু সময় নিয়ে সঠিক আনসারটা করে আসা, কিন্তু যদি সময় থাকে শেষে, ঠিক আছে এগুলো কথা বলছি আমি শেষে। এরপরে দেখো এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। একটি নির্বাচনী কেন্দ্রের 20% ভোটার ভোটদানে বিরত ছিলেন। বিরত ছিলেন বলতে কি বোঝায়? বলতে ভোট দেয়নি যারা, মানে বাদ গেছে যারা, তার মানে ভোট দিয়েছে কত? তাহলে মোট ভোটার ধরে নিলাম 100 জন, তাহলে ভোট দিয়েছে কত? তাহলে ভোট দিয়েছে নিশ্চয়ই 100 মাইনাস 20, 80 জন ভোট দিয়েছে। এরপরে বলছে বিজয়ী প্রার্থী ওই প্রদত্ত ভোটের 70% পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাস্ত করেছে মানে কি? বিরোধীর থেকে এত বেশি ভোটে জিতেছে, তার মানে ওদের ডিফারেন্স কত? এটার মানেটা তাই। তার মানে এই 80টা ভোটটাকে, এই 80 জন যে ভোট দিয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কে? না বিজয়ী,
আর একটা হচ্ছে কি বিরোধী, মানে যে হেরে গেছে আর কি, তাই তো, যে হেরে গেছে বিরোধী পার্টি বা প্রতিদ্বন্দ্বী আর কি। তাহলে বিজয়ী পার্টি ভোট পেয়েছে কত 70%, এ ভোট পেয়েছে তাহলে কত 30%, তাই তো। তার মানে তা সেটাই বলে ছোট্ট 70% ভোট পেয়েছে। তাহলে এদের মধ্যে জিতেছে কত পার্সেন্টে, জিতেছে দেখো 40%-এ জিতেছে, হ্যাঁ কি না। আর এই 40%-এর ভ্যালু কি দেওয়া আছে দেখো 4960, 4960। এবার প্রশ্ন হচ্ছে কি, এই 40%টা ভুল করেও কিন্তু 100-র 40% না, এই 80-র রেসপেক্টে 40% কিন্তু, ব্যাপারটা বুঝতে হবে। তার মানে এটা বলতে পারি যে 80 ইউনিটের 80 ইউনিটের 40% হলো কত, 40% হলো 4960। ক্লিয়ার? তার মানে হচ্ছে কি, এক ইউনিটে 40%টা, এবার তুমি ধরো 80 ইউনিট ইজিক্যাল টু 40%টা ডান দিকে আসলে কি হয়ে যাবে, 4960 ইন্টু 100/40। আমি একবার পার্সেন্টেজটা উঠে দিয়ে 100 করে দিলাম। 80 ইউনিট মানে কত, এত। তাহলে এক ইউনিট মানে কত, এক ইউনিট বলতে 4960 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 40, আর নিচে 80 চলে আসবে, এরপরে 100 ইউনিট। তাহলে 100 ইউনিটটা কি, দেখো মোট ছিল ভোটার, তাহলে এখানে 100 ইউনিটটা আমি বসিয়ে দেবো। তার মানে সোজা কথা এটা দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? তার মানে এবারে কাটাকুটি করবো, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। 8 বার দিয়ে কাটাকুটি করলে 8 6 কত 48, 1 8 2 16, 0। 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 4, 2 4 5 20, 4 5 20। তার মানে হয়ে গেল 15500। ব্যাস, একটুখানি লেন্দি অবশ্য করিয়ে দিলাম, কিন্তু জাস্ট বোঝার জন্য আর কি, আরো ওঠে আছে বটে, কিন্তু যাতে ওভারঅল ভিউ ডেপথে ঢোকা যায় আর কি। ক্লিয়ার? যাতে অন্য ঘুরিয়ে পেঁচিয়ে দিলে আমি করতে পারবো জিনিসটা। নেক্সট অঙ্ক কি বলছে, তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এটা, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত এটা। তো এইরকম অঙ্ক কিন্তু দিয়ে দেয়, সেখানেও কিন্তু আমরা মোটেও অনুপাত দিয়ে, মানে H/B দেখো দেওয়া আছে, H/B দেওয়া আছে, B/C দেওয়া আছে, তার মানে ABC অনুপাত করব, অঙ্ক করা যায়। 1 নম্বর ব্যাপার। 2 নম্বর করা যায় XY দিয়েও করা যায়। তো কিচ্ছু ভাবে ধরবো না, আমরা সোজা চলে যাব অপশন টেস্ট। কি বলেছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা 4:5। আমরা দেখব এইটার মধ্যে কোথায় 4:5 হচ্ছে। এখানে দেখো 8 দিয়ে কাটাকুটি করলে 8 4 32, 8 5 40, তাহলে 4:5 মিলে গেল। তার মানে কি এটাও অ্যান্সার না, তাহলে পরেরটাও আমরা তখন চেক করবো 3:4 আছে কিনা। তাহলে 40, তাহলে 40 আর 64 কাটাকুটি করো, 8 5 কত 40, 8 8 64, তাহলে 3:4 মিললো, মিললো না, তার মানে এই অপশনটা হলো না। তো এরপরের অপশনটা চলে যাব। তাহলে দেখো 12, 12 4 48, প্রথম দুটো দেখো, 12 4 48, 12 5 60, 4:5 তো মিলে গেল। খুব 3:4 দেখবো, 3:4 বলতে এই 60 আর 80, 60 আর 80 দেখো 20 বার দিয়ে গেলে 20 3 60 আর 20 4 80, বাহ মিলে গেল। তো এই তো 4:5 মিলে গেল। আর দ্বিতীয় তৃতীয়, তার মানে কি এটা অ্যান্সার না, এটা এখন আমরা হাতে রেখে দেবো, এটা স্টার চিহ্ন দিয়ে হাতে রেখে দেবো। পরেরটা আমরা চেক করব। দেখো পরেরটা কি আমার 3:4:3 বা দ্বিতীয় অপশন 3:4 যাচ্ছে, তা যাচ্ছে না। তার কারণ হচ্ছে কি, এখানে 6 দিয়ে করলে 6 5 30, 6 9 54 যাচ্ছে না, তার মানে এটা কেটে গেল। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি 9, 9 দিয়ে কাটাকুটি 9 4 36, 9 5 45। আর এদিকে 15 দিয়ে কাটাকুটি করলে দেখো এই দুটোর ক্ষেত্রে, মানে 45 আর এর ক্ষেত্রে 15 3 45, 15 4 60, তাহলে মিলে গেল। তার মানে দেখো দুটো অপশন কিন্তু আমাদের ফুলফিল হলো। তার মানে এবার তাহলে দেখবো থার্ড কন্ডিশনটা, মানে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল। প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল কত 60, এদিকে দেখো প্রথম সংখ্যা কত ছিল 48, এখানে কত 60, তাহলে 48 আর 60 গুণ 80 গুণ করলে কোনোদিন এত কম হয়? তুমি এমনি বলো না 50 ইন্টু 8 গুণ করলে তো 4000 হয়, হ্যাঁ কি না, মানে হচ্ছে। তো এখানে 4000 সামথিং এরকম আসবে আর কি, 400 400 মানে 4000 এর কাছাকাছি, যেহেতু এটা বড় সংখ্যা। তো এখানে যদি আমাদের এই সংখ্যা হয় 36 আর 6, এবার বলো 36 আর 6 গুণ করলে কত হয় 216। তাহলে 216 যদি, সরি 216, তাহলে 216 সাথে তার সাথে একটা জিরো, মানে একটা যদি জিরো থাকে, তার মানে এখানে জিরো আছে, তাহলে জিরো আছে মানে 2006, এখানে তো হলো 8। আমি আর করিনি আর কি, মানে জিরোটা দিইনি, কিন্তু এটা ভাবনা চিন্তাটা করে নিতে হবে, তার নিয়ারেস্ট লামসাম কোথায় যেতে পারে সেটা ধারণা করতেই হবে, তবেই কিন্তু অঙ্ক তাড়াতাড়ি হবে পরীক্ষার হলে। তার মানে হয়ে গেল এটা অ্যান্সার। তো ব্যাস, তারপরে অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। তো এগুলো অঙ্ক করার কিন্তু দরকার পড়ে না। এরপরে এটাও দেখো খুব ভালো অঙ্ক, এটা যদিও বা ফর্মুলা আছে বা একটুখানি ফর্মুলা থাকলেও আমি ভাই কনসেপ্ট দিয়েই করিয়ে দিচ্ছি। তাহলে একটা জিনিস ধরো, যে চালের বাজার দর 24% বৃদ্ধি পাওয়ায়
একটি পরিবারের দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে প্রতি মাসে খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। দেখো তাহলে 24% বৃদ্ধি পেয়েছে, সেই অনুযায়ী কিন্তু তাদের যে খরচ সেটাও কিন্তু 24% পায়নি, তাদের কিন্তু 8% বৃদ্ধি পাচ্ছে। তার মানে আগে কি ছিল, প্রতি মাসে 31 কেজি চাল আনতো, তাহলে আগে চালের দাম ধরে নিচ্ছি, যা দিয়ে অঙ্ক ধরবে তাতেই আসবে 10 টাকা পার কেজি, হ্যাঁ কি না? ধরে নিলে তুমি যা কিছু ধরবে, 1 টাকা ধরলেও একই অ্যান্সার আসবে। তার মানে আমি তো বলতে পারি যে এইরকম যদি হয়, কত কেজি চাল আসছে? 31 কেজি, তাহলে 31 কেজি চাল আসছে, প্রতি কেজি চালের দাম কত? 10 টাকা পার কেজি, ইজিক্যাল টু তাহলে হয়ে গেল 310 টাকা। এটা কি আসলো? এইটা তাদের আসলো খরচ আসলো, হ্যাঁ কি না? 310 টাকা খরচ। এরপরে বলছে যে বাজার দর 24% বৃদ্ধি পেয়েছে। বাজার দর 24% বৃদ্ধি পেয়েছে মানে এইটার দাম 24% বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 10 টাকা পার কেজি, এখন হয়ে গেছে 10 টাকা পার কেজি থেকে 24%। তাহলে 24% মানে কত বলো তো? বেড়েছে। তাহলে 24% মানে 10 টাকা 24% মানে কত? 2.4। তাহলে ছিল 10 টাকা, এখন 2.4 বেড়েছে, তার মানে হয়ে গেল 12.4 টাকা পার কেজি, হ্যাঁ কি না? ক্লিয়ার? এরপরে বলছে যে যে খরচ হতো পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। তার মানে 310 টাকা যে ছিল সেইটার কি হয়েছে না 8% বেড়েছে। তাহলে 310 টাকার 8%টা আমাদের বার করতে হবে। আমাকে বলো 10% মানে কত? 8% বার করার কনসেপ্ট কিরকম ভাবে শিখিয়েছি? দেখো 10% মানে 31 টাকা, তাহলে 2% মানে কত? 2% মানে হলো দুটোর পরে দশমিক, দুটোর পরে দশমিক হয়ে গেলে 6.2। তাহলে এইটা করে দেবো, 31 থেকে তাহলে কত হয়ে যাচ্ছে, 7 বাদ দিলে 24, তাহলে 24 পয়েন্ট হয়ে গেল কত, তাহলে 8। ঠিক আছে, 24.8, 24.8 মানে 8% মানে হয়ে গেল 24.8। কিন্তু 310 ছিল, এটা বেড়েছে, বেড়েছে মানে হয়ে গেল তাহলে 334.8 টাকা তার হয়েছে। এরপরে তাহলে এখন 31 কেজির জায়গায় কত কিনতে পারবে? ধরে নিল x কেজি কিনতে পারবে। তার মানে কনসেপ্টটা বুঝতে পারলে তো? এই একটাই মাত্র সাধারণ আমাদের যে কনসেপ্ট, এত কেজির দাম পার টাকা এত টাকা ইজিক্যাল টু খরচ। তো এটাকেই আমরা, এটার দাম বেড়েছে, এটার দাম বেড়েছে, আর এটা 31 এর জায়গায় x করেছে, এখানে x এর ভ্যালুটা বার করতে হবে। এটাই হলো অঙ্কের জায়গা, আর কিছুই নয়। 334.8 আর এদিকে 12.4, তাহলে দশমিক দশমিক কেটে গেল, 3 4 বার গেলে 4 3 12, 3 4 1 4, তারপরে এখানে 4 কত কত হচ্ছে, 4 8 32, 1 4 3 12, 2 4 7 28। এখানে তাহলে 31 দিয়ে ট্রাই করে দেখতে হবে, যেহেতু মৌলিক সংখ্যা। তাহলে 31 2 কত 62, 21, 21 মানে 210, 7 দিয়ে গেলে 7, ব্যাস হয়ে গেল 27 টাকা। ব্যাস অপশন নাম্বার তাহলে হয়ে গেল, তো 27 বলি তো 37 আছে, তার মানে অপশন এ হলো সঠিক অ্যান্সার। আদারওয়াইজ যদি সূত্র দিয়ে যাও তাহলে জাস্ট কিছুই ব্যাপার নয়, এই যে 31 টাকা দাম আছে, 31 এর টাকা থেকে এই 100 প্লাস কি করবে, এই যে 8% দাম বেড়েছে, ওপরে 8 ডিভাইডেড বাই 100 প্লাস কি আসবে, 24% বেড়েছে, এইভাবে করবে 24। এখন এই জিনিসটা কোথা থেকে এসছে সেটা বোঝাতে গেলে আর একটা ক্লাস লাগবে। তো যাই হোক, এইভাবে অঙ্ক করতে পারো, আর কিন্তু আমার মতো করে একটু ডেপথে ঢুকে করলে তাহলে অন্যান্য অঙ্ক ঘুরিয়ে দিলে তুমি করতে পারবে, আদারওয়াইজ এইটুকুনি সূত্র দিয়ে কিছু হবে না, সোজা কথা। হলে কি কি বলছে যে দুটি প্রার্থীর মধ্যে, ধরো দেখো এটাও কিন্তু সেরকম টাইপের অঙ্ক, দুটি প্রার্থীর মধ্যে কি বলছে যে 75% ভোটাররা তাদের ভোট দিয়েছেন, 75% ভোট দিয়েছে, এদের মধ্যে 0.2%, 0.2% মানে জিরোর কোনো ভ্যালু নেই বাঁদিকে, মানে ধরো 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ মানে মানে যেটা বাতিল, ক্যান্সেল আর কি। তাহলে বৈধ কত, 98%। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা আমরা তাহলে কি করব, 75% ভোটাররা তাহলে ভোট দিয়েছেন, তার মানে মোট ভোটার, তার মানে হয়েছে কত না 75 ইউনিট ভোট হয়েছে। তাহলে ভোটার কত, ভোটার হচ্ছে 75%, ভোটার তো 100 জন, তাহলে ভোটার কিন্তু আমাদের 100 জন। ক্লিয়ার? তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার বলছে 75 জনের মধ্যে আবার 2% অবৈধ হয়েছে, তাহলে বৈধ কত, তাহলে বৈধ নিশ্চয়ই 98%, হ্যাঁ কিনা? আগের অঙ্কের মতো সেম কনসেপ্ট, দেখো আগের অঙ্কটা যেরকম সেটাই করব। এরপরে বলছে যে একজন প্রার্থী এতটি ভোট পেয়েছেন যা মোট ভোটের 75%,
তাহলে এই যে বৈধ ভোট 98% দিলে 75 98% হচ্ছে কি বৈধ, কারণ 2% অবৈধ ছিল। এরপরে এই যে বৈধ ভোট হলো তার আবার 75% কি হয়েছে না কি পেয়েছে না জিতেছে, প্রার্থী জিতেছে। তাহলে এইটার আবার 75%, তাহলে এইটা ইজিক্যাল টু অ্যাকচুয়ালি কত না 9261। তাহলে এখান থেকে বার কি করব, এখানে বলছে মোট ভোটার সংখ্যা, মোট ভোটার কত 100 জন, এখানে কার রেসপেক্টে বার করছি 75 ইউনিটের রেসপেক্টে বার করছি। তার মানে এখানে আমি বলতে পারি যে 75 ইউনিটটাই বার করছি, এখানে সব পার্সেন্টেজ গুলো ডান দিকে নিয়ে যাব। তাহলে 9261 ইন্টু 98 বলতে কি বোঝাচ্ছে, ওপরে 100 চলে যাবে নিচে 98, এখানে 75% বলতে কি ওপরে 100 চলে যাবে নিচে 75, তাহলে 75 ইউনিট ইজিক্যাল টু পার্সেন্টেজ গুলো ডান দিকে চলে গেল। এরপরে তাহলে বলো 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে সোজা কথা 9261 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 98 75। আর এখানে 100 ইউনিট মোট ভোটার কত হয় 100 ইউনিট, তাহলে ইনটু তাহলে হয়ে যাবে 100। এই হচ্ছে কি অঙ্কের কাহিনী, ক্লিয়ার? তাহলে এরপরে আমরা আস্তে আস্তে তাহলে অঙ্কটাতে যাব। কি রকম বলছে যে 75, ও সরি 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 75 ইউনিট 1 ইউনিট মানে এখানে আরেকটা 75 আসবে তো, তাই না? কারণ এই 75 ইউনিট থেকে যখন 1 ইউনিট করব তাহলে 75টা ভাগ আসবে তো, সেটা আর করা হয়নি। তো যাই হোক 25 4 এ 100, 25 3 75, আবার 25 4 এ 100, 25 3 এ 75, এই পর্যন্ত চলে আসলো। এরপরে 3 তিরিকে 9, 9 দিয়ে কাটাকুটি করো। এখন প্রশ্ন হচ্ছে কি করে 9 দিয়ে কাটাকুটি ডাইরেক্ট আমি বলতে পারছি কি করে, সেটা দেখো ডিজিট সাম, এই চারটে সংখ্যা যোগ করে দেখো, যদি 9 দিয়ে ভাগ যায় অটোমেটিক্যালি 9 দিয়ে যাবে। তো এইগুলো কিন্তু ক্যালকুলেশনে প্রচুর কাজে আসে। তাহলে 9 একে 9, তারপর হচ্ছে কি 0, 9 2 এ 18, 6 7 8, 9 9 81, এইটা হলো। তারপরে যদি আমরা দেখি 7 দিয়ে যদি কাটি 14 সাথে হচ্ছে কত 98, আর হচ্ছে কি 7 দিয়ে কাটলে 7, এদিকে তাহলে হচ্ছে কি 1, এদিকে তো হলো কত হচ্ছে 28, 4, 7 সাথে 7 সাথে, হ্যাঁ তাই তো, হ্যাঁ 7 সাথে 49, তাই তো আসছে। এরপরে চলে আসবে কোথায় আলটিমেট, যদি আমরা এ করি 7 দিয়ে যদি কাটি, তাহলে 7 দিয়ে যদি কাটি তাহলে নাকি ভুল কিছু হলো নাকি, 7 দিয়ে গেলে 7 1 7, 3 7 4 28, 4 49, 7 7 49 ঠিকই আছে। তাহলে 7 দিয়ে কাটলে কত আসছে 2, 7 দিয়ে কাটলে 7 2 21, আর এখানে কত আসছে না 2, 2 দিয়ে তাহলে কি কাটাকুটি যায়, তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি দিয়ে দিই তাহলে চলে আসছে 2, ক্লিয়ার? তাহলে উপরে কি পড়ে আছে বলতো 21 আর 8 এ 8, 1 এ 8, 8 দুগুণে 16 আর ডবল 0, ব্যাস তার মানে হয়ে গেল 16,800। তো এইভাবে করা যায়। এছাড়াও কিন্তু আরেকটা উপায়ও আছে, কারণ এইটা একেবারে কোনো কোর সেক্টরে ঢুকে গেলাম, একেবারে ভেতরে ঢুকে পুরো আমরা অঙ্কগুলো করে নিতে পারছি, যাতে আমাদের পরবর্তীকালে অন্য এর ভিতর থেকে ঘুরিয়ে দিলেও আলটিমেট কি জিনিস বার করতে বলেছে আমরা কিন্তু বার করতে পারবো। নেক্সট কোশ্চেন কি বলছে যে x প্লাস 1/x ইজিক্যাল টু √3 ইজিক্যাল টু যদি এ হয় তাহলে এটা ভ্যালু বার করতে বলেছে। তাহলে এই অঙ্কটা কিন্তু এরকম টাইপের প্রচুর অঙ্ক কিন্তু দিয়ে দেয়। কিরকম দিয়ে দেয় তাহলে দেখো, যে এটা ফার্স্ট সলিউশন করব, x প্লাস 1/x ইজিক্যাল টু √3, তাহলে কি হচ্ছে বলতো বোথ সাইড আমরা কিউব করব, বোথ সাইড কিউব করব। কিউব করলে কি আসছে বলতো a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র যদি হয় a কিউব প্লাস 1/x তার কিউব প্লাস 3x ab ইন্টু x প্লাস b, মানে সরি a প্লাস b, তাহলে এটা হয়ে গেল আর 3√3, ব্যাস এটা কিউব করলে তার মানে এটা x x কেটে গেল, এটা তাহলে কি হলো x কিউব প্লাস কত 1/x কিউব প্লাস এটার ভ্যালু কত, এটার ভ্যালু দেখো দেওয়া আছে তো √3 দেওয়া আছে, হ্যাঁ কি না, তাহলে 3 এই √3 ইজ ইকুয়াল টু তাহলে 3√3, তাহলে এটা কেটে গেল, কেটে গিয়ে আলটিমেট কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 0। এটা আমরা এলসিএম যদি আমরা করি তাহলে এটা হয়ে আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 x কিউব ইজ ইকুয়াল টু 0, তাহলে হয়ে গেল x টু দি পাওয়ার 6 প্লাস 1, এইটা ডান দিকে চলে গেলে 0, আর x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু এই 1টা পরে চলে গেলে
হয়ে গেল -1। তাহলে x⁻6 এর ভ্যালু হয়ে গেল কত, -1। তাহলে এই যে এটা দেওয়া আছে, এখানে আমরা কিন্তু পর পর করে এবারে x⁻6 এর ভ্যালু বসাবো। কিভাবে বসাবো তাহলে হচ্ছে কি একটুখানি দেখতে হবে। তাহলে দেখো, আমরা তাহলে একটুখানি অঙ্কটাতে নিয়ে বসি, কিরকম বসাবো। x⁻16 60 আছে, তাহলে প্রথমে আমরা চলে যাব x⁻60। তাহলে x⁻60 বলতে কি বোঝায়, x⁻60 বলতে বোঝায়, তাহলে একেবারে এ করবো না, বসাচ্ছি না আমি, ঠিক আছে, কারণ x⁻16 আছে, 60 আছে, তাহলে 60 যদি থাকে তাহলে কি জিনিসটা হচ্ছে যে x⁻6 তার পাওয়ারে দেখো 10, হ্যাঁ কি না, ঠিক বসেছি, হ্যাঁ। তারপরে কি চিহ্ন আছে, মাইনাস x⁻, দেখো 42 আছে, x⁻42, তাহলে x⁻, যদি 42 থাকে তাহলে এটা লিখতে পারি x⁻6 পাওয়ারের পাওয়ার কি হয়ে যাবে 7, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তারপরে কি আছে x⁻36, তাহলে 36 যদি থাকে তাহলে x⁻6 তার পাওয়ারে কি হবে 6 6 36 পাওয়ারে। তারপরে কি আছে মাইনাস চিহ্ন, না প্লাসই আছে 18, x⁻18, তাহলে x⁻18 বলতে কি বোঝায় না x⁻6 তার পাওয়ারে 3, তবে হয় x⁻18। তারপরে কি আছে যে মাইনাস, তারপরে মাইনাস x⁻6, তারপরে হয়ে গেল কত না মাইনাস x⁻6, তারপরে কি আছে না এর পরে আছে -2। এই হয়ে গেছে আমাদের অপশনগুলো, ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে তাহলে x⁻6 এর ভ্যালু কত এসছে দেখো তো, x⁻6 এর ভ্যালু এসছে -1। তার মানে এখানে আমরা বসাবো -1 আর কি, ঠিক আছে, x⁻1, তাহলে এখানে বসাবো -1 তার পাওয়ারে 10, এখানে বসাবো -1 তার পাওয়ারে বসাবো 7, এখানে বসাবো -1 তার পাওয়ারে 6, এখানে বসাবো -1 তার পাওয়ারে 3, আর এখানে বসাবো -1 x⁻6, তো ডাইরেক্ট x⁻6 -2, এই হচ্ছে কাহিনী। তো এখানে বলো মাইনাস তার পাওয়ারে জোড় সংখ্যা আছে, তাহলে কি হবে বলো তো, জোড় সংখ্যা হলে +1 হয়। এখানে বলো -1 বেজোড় আছে, তাহলে বেজোড় থাকলে কি হয় -1ই হবে। প্লাস প্লাস বসে গেল। এখানে বলো কি আছে বলো তো, পাওয়ারে কি আছে 6 আছে, মানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা তাহলে কি হয় প্লাসই হয়, তাহলে আর প্লাস আলাদা করে লিখলাম না, +1ই হলো। এখানে কি আছে বেজোড় সংখ্যা আছে, বেজোড় সংখ্যা থাকলে কি হয় বলো তো, বেজোড় সংখ্যা থাকলে মাইনাসই হয়। আর এখানে এই তো মাইনাস, আর মাইনাসে কি হলো +1 হলো, আর এদিকে মাইনাস, এটা তো -2 বসে গেল। এরপরে তাহলে আরেকবার ভালো করে লিখে নেবো, +1 মাইনাসে মাইনাসে কি +1, এখানে হচ্ছে কি +1 প্লাস মাইনাসে কত -1 +1 -2, তার মানে আলটিমেট কি হলো বলতো 1 2 3, তাহলে এখানে +1 -1 কেটে দিলাম, আলটিমেট হয়ে গেল কত 3 -2 হয়ে গেল 1, 1 মানে অ্যান্সার হয়ে যাবে +1 হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলছে যে এক বিক্রেতা একটি দ্রব্য 20% ছাড়ে ক্রয় করলেন, মানে 20% ছাড়ে, দ্রব্যটির ধার্য মূল্য। ধার্য মূল্য বলতে কি বোঝায় না মার্ক প্রাইস বোঝায়, মানে একটা জিনিসের যেটা মার্ক প্রাইস সেটাই হয়ে যাচ্ছে কি ম্যাক্সিমাম প্রাইস। তার মানে ও কি করেছে না 20% ছাড়ে কিনেছে জিনিসটা। তাহলে একটা জিনিস ব্যাপারটা বোঝো, যে এখানে আমি লিখলাম ক্রয় মূল্য, এখানে লিখলাম সেলিং প্রাইস, আর এখানে লিখলাম মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস দেওয়া আছে 1650 টাকা, তাহলে মার্ক প্রাইস দেওয়া আছে 1650 টাকা। অঙ্কটা জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে, এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি। এবার বলছে সে কিনেছে, মানে একটা যখন জিনিস তৈরি হচ্ছে, যে দোকানদার বিক্রেতা তাকেও তো কোথাও না কোথাও থেকে কিনতে হয়, তার মানে আলটিমেট তার ক্রয় মূল্য পড়ছে সেই দোকানদারের এর ওপরে কত পার্সেন্ট বলো তো ছাড় দিচ্ছে, 20% কমে কিনেছে, তাহলে 20% ছাড়ে দিয়েছে তাই মাইনাস চিহ্ন দিলাম, তো সেইটা হয়ে যাচ্ছে কত 165, মানে একটার পরে দশমিক, আর দুটো করলে 200 330, তার মানে হয়ে গেল 330 টাকা তার কম। তাহলে 1650 থেকে 300 বাদ দিয়ে 30 বাদ দিলে 300, তাহলে আমার হলো 300, তার মানে 1320 টাকা, তার মানে হয়ে গেল 1320 টাকা তার ক্রয়না মূল্য পড়লো। এরপরে যখন সে বিক্রি করছে একজন ক্রেতাকে 2.5% লাভে বিক্রি করেছে, তার মানে এইটার ওপর তার কি করেছে না 2.5% প্রফিট করেছে, হ্যাঁ কি না, তাহলে 2.5% লাভ বিক্রি করেছে। 2.5% মানে এটা একটু রাফে আমরা ক্যালকুলেশন করে নেবো, তাহলে 2.5%, তার মানে এটা হচ্ছে গিয়ে দশমিক উঠে 5%, দশমিক উঠে গেলে কি হলো একটা জিরো, তারপরে পার্সেন্টেজ উঠে গিয়ে 100 বসে গেল। এরপরে তাহলে আলটিমেট 25 কি হয়ে গেল 4 এ 100, 0 0 কেটে গেল, আর হয়ে গেল 4
তিনে 12, 4 তিনে 12, 33, তার মানে হয়ে গেল 33 টাকা এক্সট্রা সে কি করেছে, লাভ করে বিক্রি করেছে। তাহলে এর সাথে 33 যোগ করলে কত হচ্ছে না 1353 টাকা। তাহলে তার বিক্রয় মূল্য হয়ে গেল 1353 টাকা। এবার তিনি ক্রেতাকে ধার্য মূল্যের ওপর শতকরা কত ছাড় দিয়েছে। তার মানে দেখো মার্ক প্রাইস কত 1650, তার মানে তার বিক্রয় মূল্য কত না 1353 টাকা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি তার কি দিয়েছে, সরি তীর চিহ্নটা এই দিকে হবে, কারণ ছাড় দিয়েছে। ছাড় কার উপরে হয়? ছাড় সবসময় মার্ক প্রাইসের উপরে হয়। তাহলে 1650 থেকে আমরা কি করব, বিয়োগ করব। হ্যাঁ কি না? 1650 থেকে আমরা 1353 বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের কি হয়ে যাবে, ছাড়। তার মানে হয়ে যাবে 1353, 1453, 1553, তার মানে হয়ে গেল কত 200, এদিকে 300, তাহলে 3 কম, তাহলে হয়ে গেল 297 টাকা। ক্লিয়ার? তার মানে ছাড় যদি 297 টাকা হয় আর ছাড়ের পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে ছাড়ের পার্সেন্টেজ কত 297 ডিভাইডেড বাই কার বলতো, মার্ক প্রাইস হবে, কারণ ছাড় মার্ক প্রাইসের উপরে হয় 1650 ইন্টু তাহলে 100%। ব্যাস, এটাই হয়ে যাবে। আর ক্যালকুলেশন করব, আদারওয়াইজ কিছুই না। তার মানে এখান থেকে আমরা এ করতে পারি যে প্রথমে দেখো যে 0 0 কেটে দিলাম, তারপরে 5 বার গেলে 2, 5 বার গেলে 5 3 15, 5 3 15, 33, 33 যদি হয় 11 দিয়ে দেখবো, 11 3 33, 11 2 22, 7, 11, ব্যাস হয়ে গেল। তাহলে 3 9 কত 27, তাহলে 9 দুগুণে 2 পড়ে আছে, 9 দুগুণে তাহলে 18%। তাহলে অপশন নাম্বার বি হলো কিনা সঠিক অ্যান্সার। তো এটা যথেষ্ট ক্রিটিক্যাল অঙ্ক ছিল, কিন্তু সেইটাকে একটু ছাড়াতে হবে, জটগুলোকে ছাড়িয়ে সলভ করতে হবে যাতে অন্যান্য ইজি অঙ্ক আমরা করতে পারো। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলছে, 30টি সংখ্যার গড় হচ্ছে কি 12 এবং প্রথম 20টি সংখ্যার গড় কি দেওয়া আছে না হচ্ছে কি 11, পরবর্তী 9টি সংখ্যার গড়। তার মানে এই অঙ্ক কিন্তু আগেও করিয়েছি, কিন্তু একটুখানি লজিক্যালি করবো, ওই গুণ দিয়ে করব না। 30টি সংখ্যার গড় 12, তাহলে প্রথম 20টি সংখ্যার গড় কত 11, তার মানে কত করে কম, 1 করে কম আছে। অরিজিনাল হচ্ছে কি 30 সংখ্যা 12, কিন্তু আছে কত করে 11 করে, 1 করে কম। কটার জন্য কম? 20টার জন্য কম। তাহলে 20 ইন্টু 1, 20টা কম আছে। এই 20টা কি কেন কম? কারণ পরবর্তী জনের বেশি জন বলে, বেশি থেকে তো এরা নিয়ে বসেছিল বলে তাই, কিন্তু অরিজিনাল এদের কত 11। বলছে পরবর্তী আবার 9টি সংখ্যার গড় 10, তাহলে অরিজিনাল গড় তো 12 করে, কিন্তু এরা নিয়ে বসে আছে কত করে 10 করে। তার মানে এক্সট্রা কার কাছ থেকে নিয়েছিল, আরো পরবর্তী জনের কাছ থেকে নিয়েছিল, কারণ নিজের তো 10 করে। তার মানে এক্সট্রা আরো নিয়েছিল 9, 2 করে 2 করে কম, 9 দুগুণে কত 18। তার মানে এই যে 20 এক্সট্রা নিয়ে বসেছিল, এই 18 নিয়ে বসেছিল, কার কাছ থেকে নিয়ে বসেছিল, এই শেষ সংখ্যাটার কাছ থেকে নিয়ে বসেছিল, কারণ এর সংখ্যাটা বেশি। বেশি বলতে কত বেশি ছিল তো 12, দেখো প্রত্যেকের গড় কিন্তু 12 12, তার মানে ছিল তো প্রত্যেকের 12, আর এক্সট্রা এই 20 গুলো এরই, এরা এর এর কাছ থেকে অন্যরা ধার করে নিয়েছিল, এই 20 জন 9 জন এরাই ধার করে নিয়ে বসেছিল আর কি। তাহলে আলটিমেট হয়ে গেল কত 50। অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবে দেখ সম্পূর্ণ সিম্পল উপায়ে, ওই গুণ টুন করলে ক্যালকুলেশন বড় হবে, অঙ্ক তো পারবে অবশ্যই। দেখো এই অঙ্কটা দেখো, সাধারণ সুদে কোনো টাকা 5 বছরে 3 গুণ হয়। এই অঙ্কটা কিন্তু ভালো করে বুঝতে হবে কি বলেছে, যে কোনো টাকা 5 গুণ হয়। কোনো টাকা 5 গুণ হয় বলতে সুদ আসল 5 গুণ, সরি 3 গুণ হয়। 5 গুণ বলছি 3 গুণ হয়, 5 বছরে 3 গুণ হয়। যদি অঙ্ক বলতো সুদ 3 গুণ হয়, সেটা আলাদা অঙ্ক হয়ে যাবে, আলাদা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে কোনো টাকা 5 বছরে, কারণ টাকা যদি টাকা যদি 1 হয়, 1 বলতে কি বলতে আসল, যদি 1 হয় তার মানে সুদ আসল কত হয়েছে, সুদ আসল হয়েছে 3 টাকা, 3 গুণ বলেছে। তাহলে সুদ কত টাকা হয়েছে, 2 টাকা হয়েছে। এই সুদটা মুখে মুখে দেখো, সুদ যে 2 টাকা হয়েছে ক বছরে, 5 বছরে। তার মানে আলটিমেট 2 টাকা সুদ হচ্ছে কত না 5 বছরে। যেহেতু সরল সুদ নো টেনশন। কত বছরে 6 গুণ হবে, এই 6 গুণ মানেটা কি, 6 গুণ বলতে কিন্তু সুদাসল, সুদাসল 6 গুণ হবে। ঠিক আছে, সুদাসল 6 হবে। তার মানে সুদ কত হয় বলতো, আসল কত টাকা ছিল 1 টাকা, তার মানে সুদ কত টাকা, সুদ হবে 5 টাকা। তাহলে 2 টাকা সুদ হয় 5 বছরে, 1 টাকা সুদ হবে 5-এর 2 বছরে, আর 5 টাকা সুদ হবে। এই তো সিম্পল ব্যাপার, আর কিছুই নয় রে ভাই। তাহলে 5 ডিভাইডেড বাই 5, এই 25/2 মানে হলো
12 বছরে। এইটা করার জন্য অঙ্ক করতে হয় না, মুখে মুখে দেখো 2 টাকা সুদ হচ্ছে 5 বছরে, তার মানে এই 5 টাকা সুদ হবে কত বছরে? 2 টাকার জায়গায় ভাই 4 টাকা হবে 10 বছরে, আর 4-এর হাফ আবার কত? 1, 1 হয়ে যাচ্ছে 2.5 বছরে, দুটো যোগ করলে হয়ে যায় 12.5 বছরে। এর জন্য অঙ্ক এইভাবে ঐকিক নিয়মেও করতে হয় না। তো যাই হোক 12.5 বছরে। এরপরে কি বলতো, স্থির জলে নৌকা স্রোতের বেগের অনুপাত যথাক্রমে, তাহলে স্থির জলে নৌকা স্রোতের বেগের অনুপাত এটা। স্রোতের বেগের অনুকূলে যে দূরত্ব যেতে নৌকার এত ঘন্টা সময় লাগে, প্রতিকূলে যেতে কত সময় লাগবে? তো একটা জিনিস ভালো করে বোঝো, যে নৌকা ও স্রোত দেওয়া আছে এইটা, নৌকা দেওয়া আছে, এটা দেওয়া আছে ইজ টু, কি দেওয়া আছে? নৌকা স্রোত, তাহলে নৌকা স্রোত দেওয়া আছে 36:5। এরপর তাহলে বলো অনুকূলে বেগ তাহলে কত হবে বলো তো? অনুকূলে ইস টু প্রতিকূলে, হ্যাঁ কি না? বেগটা কি হয় বলো তো? অনুকূলে হয়ে যায় কি, 2 দিয়ে যোগ করতে হয়, ও নৌকা স্রোত যোগ করতে হয়, তাহলে নৌকা স্রোত যোগ করলে কত হয়ে যাচ্ছে বলো তো? 41। আর প্রতিকূলে কি করতে হয়? বিয়োগ করতে হয়, বিয়োগ করলে হয়ে যায় 31। তাহলে আলটিমেট বেগ হয়ে গেল এটা। আর কোশ্চেন দেওয়া আছে কি দিয়ে? সময় দিয়ে। তাহলে আমরা সময়ের সাপেক্ষে বিচার করব, সময় কি হয়ে যায়? উল্টে যায়, তাহলে 31 হয়ে যাবে 41। ক্লিয়ার? এরপরে বলেছে যে কোনো দূরত্ব যেতে কোথায় অনুকূলে, অনুকূলে তাহলে অনুকূলে সময় লাগছে কত? এই অনুযায়ী দেখো 31 ইউনিট সময় লাগছে, এই অনুযায়ী 31 ইউনিট। তাহলে এই অনুযায়ী যদি আমাদের 31 ইউনিট সময় লাগে, আর 41 ইউনিটের সময় কত লাগবে, এই হচ্ছে কি অঙ্কের কাহিনী আর কি। তার মানে আমরা লিখতে পারি 31 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত না 5 ঘন্টা 10 মিনিট। তাহলে 10 মিনিট বলতে 10 মিনিটটাকে আমি একেবারে 5 ঘন্টা 10 মিনিটটাকে করে নিই, 10 মিনিটটাকে যদি আমরা ঘন্টাতে কনভার্ট করি 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে 1-এর 6, তাহলে 6 5-এ কত হচ্ছে 30 আর 31, 31/6 ঘন্টা। তার মানে এখানে আমি একেবারে ডাইরেক্ট করে দিলাম যে 31/6 ঘন্টা। তাহলে 1 ইউনিট মানে কত বলো তো? 31 31 তো কেটে যায়, 1-এর 6 ঘন্টা। এখানে কি বলেছে? এখানে বলেছে 41 ইউনিট, তার মানে এখানে করে দেবো 41 ইউনিট, মানে হয়ে গেল আমাদের 41/6। 41/6 বলতে কি বোঝায় না 6 6 36, 6 ঘন্টা, আর কত 5-এর 6 ঘন্টা, 5-এর 6 ঘন্টা। তাহলে ঘন্টাটাকে আমি আবার মিনিটে কনভার্ট করব, যেহেতু মিনিট অপশন দেওয়া আছে 10, তাহলে 50, তার মানে হয়ে গেল 6 ঘন্টা 50 মিনিট। তাহলে অপশন হয়ে গেল কত? এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এইভাবে করা যেতেই পারে, অসুবিধার কিছুই নেই। নেক্সট অঙ্ক কি বলছে, একটি বর্গাকার জমিতে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো কনসেপ্টের অঙ্ক। দেখো একটি বাস্তবের সাথে কিন্তু মিল খাইয়ে অঙ্ক আছে, যে অঙ্কের কিছু ক্যালকুলেশন নয়, বাস্তব কনসেপ্টও লাগবে। একটি বর্গাকার জমিতে 550 কেজি ধান উৎপন্ন হয়, যার বাহুর দৈর্ঘ্য 25 মিটার। মানে একটা বর্গাকার জমি, তাহলে এই ধরো একটা বর্গাকার জমি, তাহলে এই বর্গাকার জমিতে বাহুর দৈর্ঘ্য কত? 25। এতে ধান উৎপন্ন হচ্ছে কত? 550 কেজি। এবার প্রশ্ন হচ্ছে ধান উৎপন্ন হচ্ছে সাথে বাহু কি সম্পর্ক? তার মানে একটা সম্পর্ক আছে, কি রকম? ধান কোথায় উৎপন্ন হয়? ধান হচ্ছে কি ভেতরে উৎপন্ন হয়, আর এই ভেতরের অংশটাকে কি বলে? ভেতরের অংশটাকে বলে ভাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? বাহু স্কোয়ার, হ্যাঁ কি না? বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে কত? 25 × 25। তাহলে জমি যে চাষ হচ্ছে, সেই চাষের জমিটা কত? চাষের জমিটা হচ্ছে গিয়ে এত সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সেন্টিমিটার, মানে অত ছোট নয়, এটা মিটার ফিটার হবে আর কি, কারণ এত সেন্টিমিটারে এত কেজি ধান কোনোদিন উৎপন্ন হয়? তো যাই হোক সেন্টিমিটার আছে বলে বটে, মিটারই হবে আর কি। বাস্তব বলতে তো একেবারে সেন্টিমিটার তো সম্ভব নয়, যাই হোক। তো আমার প্রশ্ন হচ্ছে কি এত মিটার স্কোয়ার হলো, ঠিক আছে। তাহলে এরপর প্রশ্ন হচ্ছে যে এই মিটার স্কোয়ারে চাষ হচ্ছে কত? 550 কেজি। তাহলে আমি লিখতে পারি 25 × 25, এই জমিতে চাষ হচ্ছে 550 কেজি। এতে কত হচ্ছে? 550 ডিভাইডেড বাই কত? 25 × 25। আর আরেকটা বর্গাকার জমি বলেছে যার বাহুর দৈর্ঘ্য কত? 40। তার বাহু যদি 40 হয়, তার ক্ষেত্রফল কত ভাই? 40 × 40। তাহলে 40 × 40 হলে কত চাষ হবে? তাহলে 40 × 40 আমি গুণ করে দেবো। তো এখানে আমি গুণ করতে গেলে তাহলে কি হচ্ছে? 25 কত হচ্ছে? 10 গেলে 250, তাহলে 22, 20 গেলে 500, তাহলে হয়ে গেল
হয়ে যাচ্ছে কত এখানে 22। তাহলে 22 দিয়ে এবার আমাদের কাটাকুটি করতে হবে। 5 বার দিয়ে গেলে 5, 5 এ 25, 5 8 এখানে 5 বার দিয়ে গেলে 5 8 ব্যাস 8 8 এ 14 64, 64 দুগুণে 28 আর 64 দুগুণে 28 আর কত হাতে 12, 12 আর 28 যোগ করলে 140, 140 তার মানে অপশন নাম্বার ডি হবে কিনা সঠিক অ্যান্সার। তো এখানে দেখেছো যে অঙ্ক পরিমিতি কিন্তু বাস্তব কনসেপ্টও কাজে লাগবে। তো এইভাবে কিন্তু কিছু অঙ্ক থাকে একটুখানি টাফ বা একটু ডিফিকাল্ট হলেও কিন্তু সলিউশন করা সম্ভব, অপশন টেস্ট হোক, ফর্মুলা দিয়ে হোক, বাস্তব জীবনের সাথে হোক, কিছু রকম ভাবে তোমাকে অঙ্ক কিন্তু করতেই হবে। ওকে।